গ্লোবাল মার্কেট ক্র্যাশ। তো প্রত্যেকেই জানেন যে বাইরের মার্কেট অর্থাৎ জাপান, আমেরিকা বা চায়না প্রত্যেক জায়গাতে কিন্তু রেট, এবং আজকের দিন অর্থাৎ আজকে মানডে, আজকের দিন যখন বাজার গ্যাপ আপ মানে গ্যাপ ডাউন ওপেন হয় তখন থেকে কিন্তু কন্টিনিউ ডাউন হতে থাকে। তো এই সিচুয়েশনে আমাদের কি করা উচিত? আমাদের যারা পজিশন, আমরা যেটুকু ছোট হোক বা বড় হোক, যাদের পোর্টফোলিও রয়েছে বা যে কটি স্টকস যারা শর্ট টার্মে প্লে করেন, বা আমি যে কটি স্টকস প্রিভিয়াসে দিয়েছি সে কটি স্টকস কি করতে পারেন, বা সে কটি স্টকস এখন কি বুক করা ঠিক হবে নাকি কীরকম কি রুলস আমাদের মেনে চলতে হয়। তো ফার্স্ট জানতে হবে যে এই ক্র্যাশের মেন রিজন, কিন্তু অনেকগুলো রিজনস রয়েছে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফেড রেট কার্ড নিউজ। তো ফেড রেট কার্ড নিউজ, ফেডরা বলেছিল, মানে এক উইক আগে একটা মিটিং হয়েছিল এবং তারা বলেছিল যে এই সময় কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নেবে না এবং স্ট্যান্ড বাই রেখে দেবে, অর্থাৎ 5.25 থেকে 5.50। এবার সেরকমই কথা যে স্ট্যান্ড বাই থাকবে এবং কোনো চেঞ্জেস হবে না, এবং এটা বলেছিল, একটা সিওটি দিয়েছিল যে পরের মাস সেপ্টেম্বর মাসের দিকে কিন্তু এটা চেঞ্জেস আসতে পারে, কিন্তু সেটা কনফার্ম করেনি। এবার যারা গ্লোবাল ইনভেস্টার, যারা বড় বড় ইনভেস্টার আছে, তারা কি ভাবছে যে যদিও ফেড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তো তারা এটাই ভাবছে যে ফেড সিদ্ধান্ত না নেওয়ার জন্য গ্লোবাল মার্কেট বা আমাদের ইন্ডিয়ান বাজারে কিন্তু একটা রিসেশন অর্থাৎ মন্দার ভাব দেখা যেতে পারে। তো তাই জন্য তারা কিন্তু সেল অফ করছে। এটা একটা ফেড নিউজের কারণ হলো এটা একটা। এবার দ্বিতীয় হচ্ছে যে জাপান। এবার জাপান সরকার কি করছে না, তাদের মার্কেটে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করছে। এবার ইন্টারেস্ট রেট ইনক্রিজ এখন করার মেন রিজন হচ্ছে যে তারা ভাবছে যে বাজার যেহেতু এখন অল টাইম হাই চলছে, যদি তারা এখানে ইন্টারেস্ট ইনক্রিজ করতে পারে তো তারা ভেবেছিল যে এফআইআইরা তাদের মার্কেটে আকৃষ্ট হবে এবং সেখান থেকে প্রফিট করতে পারবে। কিন্তু এটা তারা ভাবেনি যে এফআইআই বা যারা গ্লোবাল ইনভেস্টার, যারা অ্যানালাইসিস, তারা এটা মনে করছে যে এই ফেড রেট জাপান সরকার যে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করছে না, তো তার জন্য দুটো প্রবলেম হতে পারে। ফার্স্ট প্রবলেম কি হতে পারে না, জাপানের যে কারেন্সি ইয়েন, সেই কারেন্সি ট্রেডিংয়ে প্রবলেম হতে পারে। এবার জাপানের যেটা স্টক মার্কেট অর্থাৎ সেখানকার স্টক মার্কেট এবং কারেন্সি মার্কেট যখন তারা সেখানে ডিফারেন্সিয়েট করতে যায় না, তখন দেখা যাচ্ছে কি না তাদের যেটা প্রফিট হতো সেটা কিন্তু সেখানে আর থাকছে না। তো তাই জন্য যারা ফরেক্স মার্কেটে ট্রেড করেন তারা কিন্তু সেখানে মানে জাপানের মার্কেট থেকে সেখানে কিন্তু সরে আসছেন। আর ফরেক্স মার্কেট কিন্তু খুব একটা বড় মার্কেট। যদি আমি হিসাব করি, আমাদের ইন্ডিয়ান মার্কেটে এক মাসে 6 ট্রিলিয়ন ওভার যদি ট্রানজেকশন হয়, ফরেক্স মার্কেটে কিন্তু একদিনে 6 ট্রিলিয়ন ওভার কিন্তু ট্রানজেকশন হয়। তো এরকম কিছু প্রোস অ্যান্ড কনস রয়েছে। পাশাপাশি আমেরিকান মার্কেট অর্থাৎ ন্যাসডেকের সব থেকে বড় ইনভেস্টার, ওয়ার্ল্ড নাম্বার 1 ইনভেস্টার ওয়ারেন বাফেট, তিনি কি করেছেন না, তিনি এই রিসেন্ট টাইমেই অ্যাপেলের 50% স্টেক মানে সেল করে দিয়েছেন, এবং যার ভ্যালু হচ্ছে 277 বিলিয়ন। তো ওভারঅল যদি দেখি যে বাইরের মার্কেট বা এই যে ওয়ারেন বাফে, পাশাপাশি জাপানের এত পরিমাণ খারাপ নিউজ, তো এগুলো মেনলি বড় বড় নেতারা অর্থাৎ এই যে পাওয়েল, তিনি যদি মনে করতেন যে এখন যদি রেট কাট করতেন, কারণ 4 বছর ধরে কোনো রেট কাট করেননি তিনি, তো তিনার দরকার যে রেট কাট করবার। আর মেনলি এটাই বলার, তিনি রেট কাট করতেন তো এত কিছু হতো না। তো মেনলি তিনারই দোষ, বড় বড় যারা গ্লোবাল যারা রেগুলেটর আছেন তাদেরই মেনলি দোষ এই সমস্ত ক্র্যাশের কারণ। আর জাপান সরকার এই সময় যে ইন্টারেস্ট ইনক্রিজ করছে, তাদের একটা ভুল হচ্ছে কি না, যখন করোনার সময় হয় না, যখন করোনার সময় তখন যখন মার্কেট ক্র্যাশ করে, যখন মার্কেট অনেকটা ফল করে, তখন কিন্তু তার ইন্টারেস্ট ইনক্রিজ করেনি। তখন কিন্তু করার দরকার ছিল, আর এখন কোনো প্রয়োজনই নেই ইন্টারেস্ট ইনক্রিজ করার, তো এখন কিন্তু তারা করছে। তো সঠিক সময় সঠিক নেয় না, আর তখন কিন্তু আমাদের ইন্ডিয়া বা আমেরিকা প্রত্যেক জায়গাতে ইন্টারেস্ট রেট কমেছিল, তাতে করে কী হয় না, ব্যালেন্স করা যায়। জাপান তখন কিন্তু করেনি। এখন যখন জাপান অল টাইম হাই চলছে, বাট মেনলি জাপানের মার্কেটে কোনো রিটার্ন নেই, তখন কিন্তু রিটার্ন হাইট করছে। তো মেনলি এতগুলো কারণের জন্যই বাজারে ইম্প্যাক্ট। আর জাপানের মার্কেট যদি দেখি, তো জাপানের মার্কেট আজকের দিন দেখুন 12.40%, মানে 4451.28 এখন লাইভ মার্কেট চলছে। তো এত পার্সেন্ট পড়ে গেছে। আর প্রিভিয়াস ডেজ অর্থাৎ থার্সডে এবং ফ্রাইডে মিলিয়ে টোটাল 21% পড়ে গেছে। তো মেনলি এটাই, যারা বড় বড় ইনভেস্টার তারা এটাই মনে করছেন যে জাপানে আমি ইন্টারেস্ট রেটে কেন আমি ব্যবসা করব, তার থেকে আমার আমেরিকাতে করব, ইন্ডিয়াতে করব, সেখানে আমি ইন্টারেস্ট কম পাবো, সেখানে আমি ব্যবসাতে উন্নতি করতে পারবো। শেয়ার বাজার হচ্ছে একটা ব্যবসার মতো, যারা বড় বড় গ্রুপ, যারা বড় বড় ইনভেস্টার, তারাও কিন্তু শেয়ার বাজারকে ব্যবসার মতো ধরে। যেহেতু জাপান সরকার ইন্টারেস্ট ইনক্রিজ করছে, তো তারা এটাই ভাববে না যে আমি ওখানে কেন ইনভেস্টমেন্ট করবো, আমি বাকি আদার মার্কেটে ইনভেস্টমেন্ট করবো, ওখান থেকে টাকা সরিয়ে নেব। তারা ওই জন্যই সেখান থেকে যত পরিমাণ তাদের এক্সিকিউট করতে, মানে যত বড় করছে টাকা, তো তখন কিন্তু বাজারে একটা ডাউনফল দিচ্ছে। আর এই প্রত্যেকটা কারণে কিন্তু আমাদের শেয়ার বাজারে একটা ইম্প্যাক্ট দেখা যাচ্ছে। তো আজকের দিনে মেনলি নিফটি ফিফটি প্রায় এখানে দেখা যাচ্ছে 700 পয়েন্ট মতো ক্র্যাশ, এবং ব্যাঙ্ক নিফটি 1400 আর 1500 পয়েন্ট মতো ক্র্যাশ করেছে। আর এখন একটু দেখা যাচ্ছে লাইভ মার্কেটে একটু বাজার ওপরে ওঠার চেষ্টা করছে। আর ব্যাঙ্ক নিফটি মেনলি এখন 50,115, আর নিফটি ফিফটি এখন ট্রেড হচ্ছে 24,100।
এরকম একটা লেভেলে বাজার ট্রেড করছে। এবার এই ভিডিওতে আমি দেখবো যে নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটি যে ইন্ডেক্সগুলো রয়েছে প্রত্যেকটি ইন্ডেক্সের কী কী ফিউচার হতে পারে। কারণ যদি আমি আমার স্টকের কথা বলি তো প্রত্যেকটি স্টকস কিন্তু ইন্ডেক্সে ফলো করে। এর মেন রিজন কি না, নিফটি ফিফটি যে ইন্ডেক্স, এই নিফটি ফিফটির মধ্যে কিন্তু ভারতের টপ 50 কোম্পানি রয়েছে এবং টপ 50 যে কোম্পানি, এই টপ 50 কোম্পানি কিন্তু প্রত্যেকটি সেক্টরের সঙ্গে জড়িয়ে আছে। তো এই প্রত্যেকটি সেক্টরের টপ কোম্পানি যদি ফল করতে থাকে তো তার নিচে যে কোম্পানিগুলো মিড ক্যাপ বা স্মল ক্যাপ তারাও কিন্তু তখন প্যানিকে আসবে এবং এই প্যানিকের কারণে কিন্তু ফল করে মেনলি, এটা হচ্ছে মেন রিজন। ওকে, তো এইগুলোই মোটামুটি ওভারঅল যদি দেখি যে গ্লোবাল মার্কেট নিউজ তো এখন খারাপ, আর আমাদের ইন্ডেক্স তো আমাদের ভারতীয় বাজারে এখনও সেরকম কোনো গভর্নমেন্টের কোনো সেরকম রুলস বা রেগুলেশন কোনো হয়নি। আমাদের স্টেবিলিটি আছে এবং আমাদের মার্কেট কিন্তু স্ট্রং রয়েছে, তবুও বলা যায় না, কারণ যখন তখন যা কিছু হতে পারে। যদি এফআইরা মনে করেন যে এখান থেকে টাকা ওয়াইপ আউট করবেন তখন কিন্তু একটা ফল আসতে পারে। তো আমাদের লেভেলগুলি মনে রাখতে হবে। দেখুন এখন নিফটি ফিফটি ট্রেড করছে 24,092, তো 4 জুনের যে হাই, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 23,180 অ্যারাউন্ড কাছাকাছি। 4 জুনের হাই কিন্তু এটা সাপোর্টের কাজ করবে। যতক্ষণ আমরা 4 জুনের হাইয়ের উপরে আমরা ট্রেড করছি ততক্ষণ কিন্তু সেফ। 4 জুনের হাই যদি ব্রেক করে বাজার, সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা কন্টিনিউ দেখতে পারি এবং লেভেল হতে পারে 22,000, এবং 22,000 যদি ব্রেক ডাউন হয় সেখানে আমরা 20,500 লেভেল দেখতে পারি। আর 20,500 লেভেল কেন বললাম যে 20,500 লেভেলে কিন্তু একটা গ্যাপ রয়েছে, তো বাজার সেই গ্যাপ কিন্তু ফিল আপ করতে পারে। আর এটাও হয় যে অনেক সময় প্রিভিয়াস অনেক যদি ওল্ড চার্ট যদি আমি দেখি না তো সেখানে অনেক পরিমাণ গ্যাপ থাকে, বাট সেই গ্যাপ কিন্তু বাজার ফিল আপ করে না, সেটা কিন্তু হয় না, তারপর থেকে কিন্তু আবার কন্টিনিউ আপট্রেন্ড করতে থাকে। তো যদি এটাই মনে রাখবেন যে 4 জুনের হাই অর্থাৎ 23,200 থেকে 23,180 এই লেভেল যদি ব্রেক ডাউন করে সেখান থেকে আমরা নতুন লেভেল 22,000 দেখতে পাবো। 22,000 যদি ব্রেক ডাউন করে সেখান থেকে কিন্তু 20,500 লেভেল দেখতে পাবো। আর নিফটি ব্যাংক সেরকম, নিফটি ব্যাংক যেহেতু 4 জুনের যেটা হাই, 4 জুন মেনলি এখন হাই দেখা যাচ্ছে যে 50,000 সামথিং, তো 4 জুনের হাই কিন্তু বাজার ব্রেক করে ফেলেছে। তো নিফটি ব্যাংকেও মেনলি যেটা একটু উইকনেস দেখা যাচ্ছে। আর ইন্ডেক্স দুটো মেনলি, এটা হচ্ছে ব্যাংকিং আর সেটা হচ্ছে অল সেগমেন্ট জুড়ে নিফটি ফিফটি। আর ব্যাংকিং সেটা যদি দেখি তো ব্যাংকিং সেক্টর এইচডিএফসি হোক বা আইসিআইসি হোক বা এসবিআই, এদের কিন্তু রেজাল্ট আইসিআইসি আর এইচডিএফসি রেজাল্ট রিলিজ হয়েছে, এসবিআই রিলিজ হয়নি। এসবিআই যদি খারাপ রেজাল্ট রিলিজ করে তো সেখান থেকে একটা ডাউন মুভ হতে পারে। তো সেটা আমাদের মেনলি 47,800 এই লেভেল একটা কি লেভেল কাজ করবে, 47,800 যে এটা হচ্ছে 50 EMA, এই লেভেল যদি ব্রেক ডাউন করে সেখানে আমরা পরের লেভেল 45,000 এবং তারপর আরও নিচের লেভেল আমরা দেখতে পারি। তো আমাদের কি লেভেল হবে 47,800, এটাই মোটামুটি নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটি। এরপর স্টকসে আসবো, দেখা হলো মেনলি নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটির চার্ট দেখা হলো যে কোন কোন লেভেলের ওপরে আমরা সেভ এবং কোন লেভেল ব্রেক ডাউন হলে মেনলি একটা ভয়ঙ্কর গ্রুপ দেখতে পারি। আর বাজার কারেকশন করার প্রয়োজন ছিল, কারণ নিফটি ফিফটির চার্ট একদম পরপর আপেই গিয়েছিল, বাট কারেকশন না করলে কিন্তু একটা ট্রেন্ড কন্টিনিউ করতে পারবে না, তো কারেকশান কিন্তু হতো। আর এইসব রিজনে যেহেতু কারেকশান হচ্ছে এটা ভালো। এরপর আসি যে আমাদের কি করা উচিত, যারা আমরা ছোটো ছোটো ইনভেস্টার, যারা আমরা শর্ট টার্মে প্লে করি বা যারা ইন্টারডে প্লে করি, তারা ইন্টারডে কথা ছাড়ুন, কারণ ইন্টারডে হচ্ছে একদিনেই পজিশন ক্রিয়েট করেন এবং তারপরেই ওটা লস হোক বা প্রফিট হোক একদিনে মানে সিদ্ধান্ত হয়ে যায়। বাট যারা পজিশন ক্রিয়েট করেন, যারা সুইং ট্রেডিং করেন, তাদের জন্য কি করা যেতে পারে, তাদের জন্য এটাই মেনলি হবে যে কটি স্টকস বা আপনি যা কিছু চুজ করেন না কেন প্রত্যেকটি স্টকস কিন্তু এখন একটু অ্যাভয়েড করা ঠিক হবে, টাকাকে সেভ করা ঠিক হবে। আর যাদের পজিশনস এখন থেকে আছে অর্থাৎ আগে থেকে হোল্ড করা আছে তারা কি করতে পারেন, ফর এক্সাম্পল আমার কাছে 50,000 টাকাটা পোর্টফোলিও আছে, তো 50,000 টাকার 5% হচ্ছে সেখানে হচ্ছে যে প্রায় 2,500 টাকা, অর্থাৎ 50,000 টাকার 5% 2,500 টাকা। যদি আমার টোটাল লস 2,500 টাকা হয়ে যায় তো সেখান থেকে কিন্তু আমি এক্সিট নিয়ে নেব। এই রুলটা ফলো করবেন, যেটা আপনার মেন ব্যালেন্স থাকবে, যে টাকার পোর্টফোলিও থাকবে, সেই টাকা যদি 5 থেকে 6% যদি দেখেন যে মাইনাস চলছে সেখানে থাকার প্রয়োজন নেই, ওখান থেকে এক্সিট নেওয়াটাই আমার মনে হবে বেটার। তারপরে যদি সেরকম কোনো সিচুয়েশন আসে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চেক আউট করবেন সম্পূর্ণ বিনামূল্যতে। সেখানে মেনলি ডেলি বেসিস নিউজ বা কোনো আপডেট বা স্টকের কোনো সুইং ট্রেডিং যদি পেয়ে থাকি তো স্টক সেগুলো সাজেস্ট করতে থাকি, অবশ্যই টেলিগ্রাম চেক আউট করবেন। আর আজকে মেনলি আমি টেলিগ্রামে সকালে বলে দিয়েছিলাম যে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা উচিত এবং বাজারে এসএল নেওয়া উচিত। বাজারের মেন ফাংশন হচ্ছে আমাদের লস বুক করা, প্রফিট তো বাজারের হাতে, আমাদের মেন ফাংশন লস বুক করা এবং আমাদের এসএল কিন্তু মেনটেন করে চলতে হবে। একটা যদি আপনি এসএল মেনটেন না করেন, একটা স্টক আপনাকে এমন পরিমাণ লসেস দেবে তো সেই লস কিন্তু আপনি সারা জীবন ভুলতে পারবেন না। তো বাজারে অনেক রকম ফেজ থাকে, তো মেনলি গ্লোবাল নিউজ খারাপ, গ্লোবাল মেনলি যেটা হোক ফেড নিউজ হোক বা জাপান মার্কেটে এত পরিমাণে ক্র্যাশ করেছে, তো বড় বড় ইনভেস্টার তারাও কিন্তু আতঙ্কিত আছেন। বাট
আমাদের যারা ছোট আমরা কিন্তু ভাবছি যে আমরা বাই অন ডিপ করব বা অনেক রকম ফর্মুলা থাকে না, তো সেরকম কিন্তু ভুল করবেন না, কারণ বাজার কত দূর পর্যন্ত যাবে আমরা কিন্তু কেউ জানি না। আমি যতই লেভেল বলি না কেন, বাজার কত দূর পর্যন্ত যাবে কেউ জানি না। তো বাজার একটা স্টেবিলিটি আসুক বা গ্লোবাল মার্কেটের স্টেবিলিটি হোক বা ক্রুড অয়েল যেগুলো আমরা ফলো করি মেনলি কারেন্সি মার্কেট, এগুলো একটু স্টেবিলিটি হোক, প্রত্যেকের সঙ্গে জড়িয়ে আছে। প্রত্যেকের যখন স্টেবিলিটি হবে তখন কিন্তু আমাদের সঠিক সিদ্ধান্ত হবে যে হ্যাঁ এরপর থেকে আমরা একটা নতুন করে শুরু করতে পারি। বাট এখনকার সিচুয়েশন এটাই হবে, যদি পোর্টফোলিও আগে থেকে বানানো থাকে 5 থেকে 6% যদি হয়ে যায় তো এক্সিট নেওয়া ভালো হবে, মানে 5 থেকে 6% লস দেখা দিলে ওখান থেকে এক্সিট নেওয়া ভালো হবে, এবং প্রপার এসএল মেনটেন করবেন। আর এই পিরিয়ডে একটু ইন্ট্রাডে, যদি ইন্ট্রাডে প্লে করতে পারেন তো ভালো, বাট সুইংয়ে একটু অ্যাভয়েড করুন। আর বাকি তো টেলিগ্রামে ডেলি আপডেট করতে থাকি যে কোন কোন লেভেলে বা কী করতে পারেন, তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করবেন। আর এটাই যে লস কিন্তু এখন বুক করতে হবে এবং প্রফিট পরেও বাজার দিয়ে দেবে, কিন্তু আপনাকে ক্যাপিটালকে সুরক্ষিত রাখতে হবে। আর বাকি যদি দেখা যায় যে যারা অপশান প্লে করেন বা যারা অন্য কিছু প্লে করেন তারা মেনলি প্লে করতে পারেন, এটা বড় সুযোগ যে অপশান মার্কেট থেকে একটা মোমেন্টাম ট্রেডিংয়ের মানে মোমেন্ট ট্রেডিং হতে পারে। এটাই দেখা যাক গ্লোবাল মার্কেট কবে কি ঠিকঠাক হয়, তো অবশ্যই আপডেট দিতে থাকবো। বা কোনো নিউজ যদি থাকে, তো নিউজ মেনলি আজকে 3টাই বলা হলো, যে ওয়ারেন বাফে তার মেনলি 50% স্টেক সেল করেছে অ্যাপেলে, আর পাশাপাশি জাপান সরকার তাদের ইন্টারেস্ট হাইক করেছে, এবং আমাদের ফেড রেট কাট, এটা একটা মেন প্রবলেম। যদি রেট কাট না করে কিন্তু আরও বড় প্রবলেম হতে পারে, জাপান ইন্টারেস্টের এটা প্রবলেম, পাশাপাশি ফেড রেট কাট। আর লাইভ মার্কেটে একটা নিউজ আসছে যে ফেড কিন্তু এমার্জেন্সি একটা মিটিংয়ের জন্য আবার আবেদন করেছে, আর যিনি পাওয়েল সাহেব তিনি কিন্তু আবার আজকের দিনে কিন্তু একটা মিটিং করতে পারেন। তো এটা একটা বলে রাখি, তো কী কী হয় দেখা যায়। তো অবশ্যই টেলিগ্রামে আপডেট দিতে থাকবো, তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করবেন। এই পর্যন্তই, থ্যাংক ইউ।